আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ক্ষেপণাস্ত্র হামলায় আজেরবাইজানের একটি আবাসিক ফ্ল্যাট ভবনে কমপক্ষে ৭ জন নিহত। আজেরি প্রেসিডেন্ট বলেছেন আর্মেনিয়ার এই হামলা যুদ্ধাপরাধ। বাংলাদেশে ফেসবুক পোস্টে ধর্ষণী উস্কানি দেওয়ার অভিযোগে ঢাকায় এক যুবক গ্রেপ্তার। অনলাইনে এ ধরনের হয়রানির শিকার এক নারী। বিভিন্ন গ্রুপ থাকে, এসব গ্রুপে যদি আমি কোনো কমেন্ট করি তখন আমাকে বিভিন্ন আক্রমণাত্মক কমেন্ট করতে থাকে। আগুন দিয়ে পুড়াইতে চায়, রেপ করা উচিত, রাস্তায় ধর্ষণ করা উচিত, তারপর কি পোশাক পরছে, এই গ্রুপে এগুলা বেশি হয়। কন্যা শিশু বাংলাদেশের পরিবারের সমাজে কতটা কাঙ্ক্ষিত, কতটা নিরাপদ, সাক্ষাৎকার শুনবেন। আর শেষে রয়েছে ইতিহাসের সাক্ষী। তবে অনুষ্ঠানের শুরুতে বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মিজানুর রহমান খান। আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গানজায় একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ক্ষেপণাস্ত্র হামলার জন্য আর্মেনিয়াকে দায়ী করে আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলী বলেছেন এই হামলা যুদ্ধাপরাধ। তিনি বলেছেন আর্মেনিয়ার এই হামলা মানবিক যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। ওদিকে নাগোর্নো কারাবাখের আর্মেনীয় প্রশাসনের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন গানজার সামরিক ঘাঁটি থেকে বিমান হামলার বদলা হিসেবে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বিবিসির একজন সংবাদদাতা বলছেন ক্ষেপণাস্ত্র হামলায় একটি বেসামরিক মহল্লা বিধ্বস্ত হয়ে গেছে। নাইজেরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পুলিশের একটি ইউনিটকে ভেঙে দেওয়া হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে সার্স বা ডাকাতি বন্ধে বিশেষ স্কোয়াডের সমস্ত সদস্যকে অন্য জায়গায় বদলি করা হবে এবং এই ফোর্সের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত হবে। পুলিশের এই বিশেষ বাহিনীর বিরুদ্ধে নির্যাতন, অবৈধ গ্রেফতার এবং হত্যার অভিযোগ রয়েছে। বেলারুশে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে রাজধানী মিনস্ক এবং অন্যান্য শহরে বিক্ষোভ সামলাতে পুলিশ টান গ্রেনেড এবং মরিচের গুঁড়া ব্যবহার করেছে। সেই সাথে জলকামান ব্যবহার করা হয়েছে। কমপক্ষে 50 জনকে আটক করা হয়েছে। গ্রেফতারির সময় অনেককে পুলিশ লাঠিপেটা করে, অনেককে লাথি দিয়ে ভ্যানে ঢুকাতে দেখা যায়। অনেক বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল এবং বোতল ছুঁড়ে। গত 9 সপ্তাহ ধরে প্রতি রোববার বেলারুশে এ ধরনের বিক্ষোভ হচ্ছে। স্পেনের উত্তরাঞ্চলের দুটি প্রদেশে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে। ক্যাটালোনিয়ায় অফিস কর্মীদের আগামী 15 দিন ঘরে বসে কাজ করতে বলা হয়েছে। অন্যদিকে নাভারে প্রদেশে বার এবং রেস্তোরাঁ স্বাভাবিক সময়ের আগে বন্ধ করতে বলা হয়েছে। এছাড়া 6 জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ব্রিটিশ সরকার বলছে ইংল্যান্ডে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি ঠেকানোর চেষ্টায় সোমবার সেদেশে ভ্রমণের ব্যাপারে নতুন নির্দেশিকা তুলে ধরা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটি ডিজিটাল কার্ড স্কিম চালু করেছেন যাতে কার্ডধারীদের নানা তথ্য এবং তার বাড়ি জমির ব্যাপারে তথ্য সংরক্ষিত থাকবে। তিনি বলছেন এই ঐতিহাসিক পদক্ষেপ গ্রামীণ ভারতকে বদলে দেবে এবং এর ফলে গ্রামবাসীরা ঋণ বা অন্য কোনো আর্থিক সুবিধা নেবার বিপরীতে নিজস্ব সম্পদ বা কোল্যাটারাল হিসেবে জমিকে ব্যবহার করতে পারবে। দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে দুদেশের মধ্যে সংঘাত এড়ানোর লক্ষ্যে চুক্তি মেনে চলার জন্য। উত্তর কোরিয়ায় এক সামরিক কুচকাওয়াজের পর দক্ষিণ কোরিয়া এই বিবৃতি দিয়েছে। ওই সামরিক মহড়ায় বিশাল আকারের একটি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয় যা আগে কখনো দেখা যায়নি। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা, পরিবেশন করছি শাকিল আনোয়ার। ফেসবুক পোস্টে ধর্ষণে উস্কানি দেওয়ার অভিযোগে শনিবার বাংলাদেশের রাজধানী ঢাকার খিলগাঁও এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বিশেষ বাহিনীর র্যাব বলছে যে ওই যুবক ছাড়াও আরও কয়েকটি ফেসবুক আইডি তাদের নজরদারিতে আছে, যেসব আইডি থেকে ধর্ষণের হুমকি বা ধর্ষণকে সমর্থন করে পোস্ট বা কমেন্ট করা হয়েছে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ধর্ষণকে উস্কানি দিয়ে বা ধর্ষণকে সমর্থন করে মন্তব্য, পোস্ট মাঝে মধ্যেই দেখা যায়। আইনজীবীরা বলছেন অনলাইনে এই ধরনের হুমকি এবং হয়রানির ক্ষেত্রে সাইবার নিরাপত্তা আইনসহ ফৌজদারি দণ্ডবিধির অনুযায়ী অভিযোগ করার বা আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশে। ঢাকা থেকে নাগিব বাহারের রিপোর্ট।
শনিবার রাতে ঢাকার খিলক্ষেত থেকে ১৯ বছর বয়সী যে যুবককে গ্রেফতার করা হয়, র্যাব বলছে সে ফেসবুকে এমন একটি পোস্ট দিয়েছিল যা ধর্ষণে উস্কানি দেয়। র্যাব জানিয়েছে ওই যুবক ফেসবুকে কিভাবে একটি মেয়েকে ধর্ষণ করা যায় এরকম শিরোনামে একটা পোস্ট দিয়েছিল কয়েকদিন আগে। তার সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় সমালোচনা তৈরি করলে বিষয়টি র্যাবের অনলাইন মনিটরিং সেলের নজরে আসে এবং তারা নিজেরাই উদ্যোগী হয়ে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে এবং ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করে। র্যাব ১-এর কর্মকর্তা মুশফিকুর রহমান তুষার জানান, বিভিন্ন সময় বিভিন্ন ফেসবুকে নারী মডেল বা নারী কোনো সেলিব্রিটি, নারী কোনো লেখক তাদের পোস্টের নিচে অকথ্য ভাষায় কুরুচিপূর্ণ গালিগালাজ থাকে। তারপর অনেকেই সাইবারে বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গাতে মেয়েদের নিয়ে ধর্ষণ উদ্বুদ্ধ করে, তারপরে যে ধর্ষণ বিরোধী যে আন্দোলন হচ্ছে সেখানে যে সকল মেয়েরা কাজ করতেছে তাদের নিয়ে বেশ কুরুচিপূর্ণ মন্তব্য করতেছে। আমরা তখন এই সাইবার আমাদের যে মনিটরিংটা এটা একটু জোরদার করার জন্য আমরা একটা সেল করি আমাদের র্যাব ওয়ানে, যেটা আমরা অ্যারেস্ট করি যে একজন মেয়েকে কিভাবে কোথায় কোথায় আঘাত করলে, লাথি দিলে, ঘুষি দিলে সে দ্রুত দুর্বল হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, তখন রেপ করা যাবে, এই দুটো একটা টিউটোরিয়াল টাইপ একটা পোস্ট দিয়েছিল। তো এরপর আমরা তার লোকেশন ট্রেস করে তারপর তাকে ধরার চেষ্টা করি। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ও অনলাইনে নারীদের এভাবে ধর্ষণের হুমকি দেয়া, আক্রমণাত্মক বা অপমানজনক মন্তব্য করা বা কুরুচিপূর্ণ প্রস্তাব দেওয়ার নজির কিন্তু হরহামেশাই শোনা যায়। বিশেষ করে কোনো ফেসবুক গ্রুপে বা পেজে অথবা সংবাদ মাধ্যমগুলোর পোস্টে কোনো নারীর কমেন্টের বিপরীতে প্রায়ই এ ধরনের মন্তব্য চোখে পড়ে। যেরকমটা বলছিলেন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কুরুচিপূর্ণ ব্যবহারের সম্মুখীন হওয়া সৌমিয়া ইরা। বিভিন্ন গ্রুপ থাকে, যে ইপটিজিং গ্রুপ, বিভিন্ন গ্রুপ থাকে, এসব গ্রুপে যদি আমি কোনো কমেন্টস করি তখন আমাকে বিভিন্ন আক্রমণাত্মক কমেন্টস করতে থাকে, বডি শেমিং করে, অনেক আজে বাজে গালাগালি করে, আগুন দিয়ে পুড়াইতে চায়, রেপ করা উচিত, রাস্তায় ধর্ষণ করা উচিত, তারপর কি পোশাক পরছে, এই গ্রুপে এগুলা বেশি হয়। চলমান ধর্ষণ বিরোধী আন্দোলনের সময় এই ধরনের আক্রমণের শিকার হওয়া অরুণিমা তাহসিন বলছিলেন, এসব ঘটনা তার কাছে এতটাই নিয়মিত যে এগুলোতে এখন আর মনক্ষুণ্ণ হন না তিনি। মেসেজটা এরকম ছিল স্পেসিফিক্যালি যে আমাদের নেত্রীর নামে খারাপ কথা বলো, আমার নামে খারাপ কথা বলো, আমাদের দলের নামে খারাপ কথা বলো, আর যদি কখনো শাহবাগে দেখি রেপ করে পুঁতে ফেলবো। এটাই ছিল কথাটা। এখন দেখলে খারাপও লাগে না, কারণ আমরা ধরেই নিয়েছি যে আমাদের সাথে এই ধরনের কথাবার্তা এই বাংলাদেশের মানুষ বলেই যাবে। অনলাইনে এই ধরনের মন্তব্য করা ডিজিটাল সিকিউরিটি আইনে তো বটেই, ফৌজদারি দণ্ডবিধি অনুসারেও শাস্তিযোগ্য অপরাধ বলে জানান আইনজীবী মিতিসান জানা। যদি কোনো ব্যক্তি কোনো ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে ইচ্ছাকৃত বা অজ্ঞাতসারে এমন কোনো তথ্য তিনি প্রকাশ করছেন যা অন্য ব্যক্তির জন্য আক্রমণাত্মক অথবা ভীতি প্রদর্শক, বা তিনি এমন কিছু প্রকাশ করলেন যেটা আসলে অন্য আরেকজন ব্যক্তিকে নীতিভ্রষ্ট বা অসৎ করতে পারে এবং মিথ্যা জানা সত্ত্বেও তিনি অন্যদেরকে বিরক্ত, অপমান বা অপদস্থ, হেয় প্রতিপন্ন করার অভিপ্রায় এই ধরনের তথ্য তিনি প্রকাশ করছেন বা এই ধরনের থ্রেট তিনি দিচ্ছেন। যে পেনাল কোড রয়েছে, পেনাল কোডের আন্ডারে, দণ্ডবিধির আন্ডারে এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। ইন এডিশন আমাদের যে ডিজিটাল নিরাপত্তা আইন রয়েছে 2018 সালে, সেই আইনের 25 ধারায় কিন্তু একটি সুস্পষ্ট ব্যাখ্যা আসলে এই বিষয়ে দেওয়া হয়েছে। অনলাইনে এই ধরনের আচরণের শিকার হলে তথ্য প্রমাণ সহ সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করার পরামর্শ দেন মিতিসান জানা। তিনি বলেন, এই ধরনের অভিযোগ পুলিশ যথেষ্ট গুরুত্বের সাথে নিয়ে থাকে এবং এসব ক্ষেত্রে ভুক্তভোগী চাইলে নিজের পরিচয় গোপন করেও অভিযোগ দায়ের করতে পারেন। নাগিব বাহার। আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। পৃথিবী জুড়ে নারীর প্রতি বৈষম্য দূর করার লক্ষ্যে গত 8 বছর ধরে এই দিনে জাতিসংঘের উদ্যোগে এই দিবসটি পালন করা হচ্ছে। বাংলাদেশে গত কয়েক দশক ধরে সরকারি, বেসরকারি বিভিন্ন পর্যায় থেকে পরিবারের নারী শিশুর গ্রহণযোগ্যতা, সমাজে, রাষ্ট্রে নারীর সমান মর্যাদা প্রতিষ্ঠার জন্য নানাভাবে চেষ্টা করা হচ্ছে। শিক্ষা বিস্তার ছাড়াও নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। নিপীড়ন বন্ধে প্রচার প্রচারণার পাশাপাশি কিছু আইনও করা হচ্ছে। তারপরেও এখনও বাংলাদেশের পরিবারে, সমাজে একটি কন্যা শিশু কতটা কাঙ্ক্ষিত, কতটা নিরাপদ জিজ্ঞেস করেছিলাম ঢাকার বিশ্ববিদ্যালয়ের জেন্ডার স্টাডিজের শিক্ষক ডক্টর সঞ্জিদা আক্তারকে। এই কথা আমাকে বলতেই হবে যে আমরা যদি আরো 10-20 বছর আগে বা 30 বছর আগের প্রেক্ষাপটে এখন চিন্তা করি, তাহলে তো মেয়েদের, কন্যা শিশু এবং সর্বোপরি নারীর অবস্থান কোনো কোনো জায়গায় আগের চেয়ে বেশ উন্নত হয়েছে। যেরকম আমরা বিশেষ করে কতগুলো ইন্ডিকেটর তো দেখতেই পাই, যেরকম প্রাথমিক শিক্ষায়
ইভেন মাধ্যমিক শিক্ষাতেও নারীর কিশোরীদের অংশগ্রহণ আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং তারা শিক্ষাগত পারফরমেন্সও ভালো করছে। কিন্তু পাশাপাশি কিন্তু আরো অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে বেশ পিছিয়ে দিচ্ছে বা হতাশার দিকে ঠেলে দিচ্ছে। যেরকম এখন এই মুহূর্তে যখন আমরা আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের কথা বলছি, তখন আমাদের সারা দেশ উত্তাল হয়ে আছে ধর্ষণ প্রতিকারে, অর্থাৎ সহিংসতা, জেন্ডার বেসড ভায়োলেন্স যেটাকে আমরা বলছি, সেটি অনেক বেশি বেড়ে গিয়েছে। এবং সম্প্রতি আমি একটি গবেষণা করেছি যেখানে আপনার দেখছিলাম যে এখন পর্যন্ত যে প্যারেন্টাল অ্যাসপিরেশন যেটাকে আমরা বলবো, পুত্র শিশু এবং কন্যা শিশু নিয়ে বাবা মার চাওয়া পাওয়া কি, সেখানে সেই গোড়াতেই একটা বিরাট বৈষম্য রয়ে গেছে। মানে এখনো পর্যন্ত আপনি কি পেয়েছেন আপনার মানে এখনো পর্যন্ত মানুষ, অধিকাংশ মানুষ কি আশা করে তাদের পুত্র শিশু হোক? না, আমি সেই জায়গাতে বলবো না, কিন্তু যখন পুত্র শিশু কন্যা শিশু জন্ম হয় তখন তাদের ট্রিটমেন্টে, অর্থাৎ পুত্র এবং কন্যা শিশুকে নিয়ে পিতামাতার যে স্বপ্নের জায়গাটা, সেইখানে একটা বিরাট তফাৎ রয়েছে। কেন? কারণটা কি? মানে কারণটা অনেক বেশি দীর্ঘদিনের সোশিও কালচারাল একটা ভাবনা, যেভাবে আমরা পুত্র এবং কন্যাকে দেখতে অভ্যস্ত দীর্ঘদিন ধরে, আমাদের সমাজ আমাদেরকে যেভাবে দেখতে শিখিয়েছে, সেইখান থেকে আমরা হয়তো বা বেরোতে পারছি না। এবং কিছু ক্ষেত্রে শ্রেণীগত হয়তো আপনার যারা ইতোমধ্যে অনেক সচেতন এবং শিক্ষিত হয়েছেন, সেই সমাজের সেই অংশের মধ্যে খানিকটা পরিবর্তন আসলো। আমি যদি সমগ্র বাংলাদেশের চিত্র যদি দেখতে চাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো সেই গুণগত এবং মনোগত যে বৈষম্য, সেটি কিন্তু এখন অনেক বেশি রয়ে গেছে। তো মনোগত দৃষ্টিভঙ্গি এই সমস্ত বিষয় ছাড়াও আমরা যদি কিছু পরিসংখ্যানের দিকে তাকাই, এখনো পর্যন্ত বাংলাদেশে শিশু বিবাহ যেটাকে বলে সেটা এখনো অনেক বেশি, এমনকি সাব সাহারান যে আফ্রিকার যে সমস্ত দেশ, সেগুলোর সাথে এখনো বাংলাদেশকে তুলনা করা হয়। তো এখন আমরা এই বহুদিন ধরে এই ক্যাম্পেইন দেখছি, মেয়েদের শিক্ষার জন্য নানা আইন হয়েছে, মেয়েদের অধিকার, মেয়েদের চাকরির জন্য, তারপরেও এই পরিস্থিতি কেন? এটা তো শুধু দৃষ্টিভঙ্গির বিষয় নয়। অবশ্যই না, এটা শুধু দৃষ্টিভঙ্গির বিষয় না। আসলে জেন্ডার অসমতা, সেটা নারী শিশু যে ক্ষেত্রেই হোক না কেন, এটি অনেকগুলো ইন্ডিকেটর একসাথে কাজ করে। আপনি যেটা ঠিকই বলেছেন যে বাল্যবিবাহের বিষয়টা, এখানে আমি মনে করি বাল্যবিবাহের ক্ষেত্রে যেরকম এই সোশিয়াল কালচার কনস্ট্রাকশন তো রয়েছে, বাট এটার পিছনে আরেকটি বড় কারণ রয়েছে যে আমরা আসলে কন্যা শিশুদের জন্য যে সামাজিক যে নিরাপত্তা এবং সামাজিক অর্থনৈতিক অবকাঠামোগত নিরাপত্তাগুলো আমরা দিতে পারি নাই। কতটা এগিয়েছি আসলে তাহলে? সেই আসলে তো আগাইনি। আমার তো মনে হয় কয়েকটি ইন্ডিকেটরে আমরা সংখ্যাগত দিক থেকে খানিকটা আগাতে পেরেছি, কিন্তু সামগ্রিকভাবে আমরা আগাইনি। এবং আগাইনি বলেই আমরা আপনার এই যে নারীর বিরুদ্ধে সহিংসতার জন্য আমাদেরকে এখনো সোচ্চার হয়ে আন্দোলন করতে হচ্ছে। এবং এখনো আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি যে পরিবারের মধ্যেই নিকটাত্মীয় কর্তৃক একজন নারী শিশু যৌন সহিংসতার শিকার হচ্ছে। এবং এগুলো কিন্তু বাল্য বিবাহের কারণকে, বাল্য বিবাহকে আরো অনেক বেশি ত্বরান্বিত করছে বলে আমি মনে করি। যখন আমি জানবো যে আমার মেয়েটি নিশ্চিত হয়ে স্কুলে যেতে পারছে না নিরাপদ ভাবে, এবং যখন আমি জানবো যে তার যে কোনো মুহূর্তে তার এই সেক্সুয়ালি অ্যাসল্টেড হওয়ার সম্ভাবনা থাকবে, এবং আমি যখন জানবো এটির সাথে তার ভবিষ্যৎ, তার বিয়ে হওয়া না হওয়া, তার সামাজিক অবস্থান সমস্ত কিছু জড়িত থাকবে, তখন কিন্তু আমি একজন অভিভাবক হিসেবে আমার এই যে বাল্য বিবাহ, তাকে ঘরবন্দি করে রাখার প্রবণতা, এগুলো কিন্তু অভিভাবকদের মধ্যে আরো বেশি বাড়বে। ডক্টর সঞ্জিদা আক্তার। ভারতে এই প্রথমবারের মতো তাইওয়ানের জাতীয় দিবস বেশ ধুমধামের সাথে পালিত হওয়ার পর প্রশ্ন উঠতে শুরু করেছে যে ভারত তাদের এক চীন নীতি পুনর্বিবেচনা করবে কিনা। তাইওয়ানকে এর আগে আলাদা দেশ হিসেবে উল্লেখ না করতে চীনা দূতাবাস ভারতীয় মিডিয়াকে যে পরামর্শ দিয়েছিল, সেটাও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে। এরপর তাইওয়ানের জাতীয় দিবসে দিল্লিতে চীনা দূতাবাসের সামনে তাইওয়ানের সমর্থনে পোস্টার এবং তাদের পতাকাও লাগিয়েছেন শাসক দল বিজেপির কর্মীরা। তবে দিল্লিতে পর্যবেক্ষকরা এটাও বলছেন যে এক চীন নীতির সঙ্গে বেইজিং কোনো আপোষ করে না, ফলে তাইওয়ানকে স্বীকৃতি দিতে গেলে ভারতকে কিন্তু চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক শেষ করার জন্য প্রস্তুতি নিতে হবে। দিল্লি থেকে আরও জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ। প্রতি বছর 10ই অক্টোবর তাইওয়ান তাদের জাতীয় দিবস পালন করে এলেও ভারতে কিন্তু এতকাল তার কোনো উদযাপন হয়নি বললেই চলে।
এবছর কিন্তু এই দিনটিতে দিল্লির দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় তাইওয়ানের দেওয়া বিশাল বিজ্ঞাপনী ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। দিল্লির বিজেপি কর্মীরা শহরের চাণক্যপুরীতে চীনা দূতাবাসের সামনে তাইওয়ানের পতাকা ও তাদের প্রতি সমর্থনসূচক পোস্টার লটকে দিয়ে এসেছেন। সবচেয়ে বড় কথা, জাতীয় দিবসের উৎসবে সামিল হওয়ার জন্য তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত আলাদা করে ভারতকে ধন্যবাদ দিয়েছেন। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইংওয়েনও তার জাতীয় দিবসের ভাষণে ভারত চীন সীমান্ত বিরোধের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি এখন গুরুতর চ্যালেঞ্জের মুখে। তাইওয়ানের এই নেত্রীকেই যাতে প্রেসিডেন্ট বলে অভিহিত না করা হয় এবং তাইওয়ানকে আলাদা দেশ বলে উল্লেখ না করা হয়, সে ব্যাপারে মাত্র কদিন আগেই ভারতীয় সাংবাদিকদের চিঠি পাঠিয়ে সতর্ক করে দিয়েছিল দিল্লির চীনা দূতাবাস। গত জুন মাসে লাদাখে ভারতীয় ও চীনা বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই ভারতীয় মিডিয়ার একাংশ তাইওয়ানের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা বাড়ানোর জন্য সওয়াল করে আসছে। ওই চিঠি ছিল সেই পটভূমিতেই। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব ওই পরামর্শ নস্যাৎ করে জানিয়ে দিয়েছেন, ভারতের সংবাদ মাধ্যমের যেটা উচিত মনে হয় সেটা রিপোর্ট করার স্বাধীনতা আছে। তাইওয়ানের জাতীয় দিবসের খবরও এদেশের বহু সংবাদপত্র ও চ্যানেলে ফলাও করে প্রচারিত হয়েছে। দিল্লিতে ইনস্টিটিউট অব চায়না স্টাডিজের ফেলো অধ্যাপিকা শ্রীমতী চক্রবর্তী অবশ্য এর পরেও মনে করেন, ঐতিহাসিক কারণেই ভারতের জন্য এক চীন নীতি থেকে সরে আসা মোটেই সহজ হবে না। যদি আমরা তাইওয়ানকে রেকগনাইজ করি বা এনি চান্স, তাহলে পিআরসি আমাদের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনস কাট করে দেবে, সেটা তো অবভিয়াস। কারণ এটাই ওদের যখন এটা হয়েছিল তাইওয়ান আর যখন পিআরসি আলাদা হয়েছিল, ইন্ডিয়া টুক এ কনসিয়াস ডিসিশন যে পিআরসি অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস চায়না। ওইটা তো চাইনিজরাও ভাবতো আর বাকি পৃথিবীও ভাবতো যে ওটাকে ওরা নিয়ে নেবে, আলটিমেটলি পিএলএ পাঠিয়ে নিয়ে নেবে। কিন্তু ওই আমেরিকার সঙ্গে ট্রিটি হয়ে গেল, তারপরে অনেক লম্বা সিভিল ওয়ার চলেছিল, তো সেটাকে করার জন্য মাওরা আর পিএলএ সোলজার পাঠায় নিয়ে চিয়াং কাই শেক যখন চলে গেল, এতে ডিক্লেয়ার করলো যে দিস ইজ দ্য রিয়েল চায়না, আরওসি রিপাবলিক অফ চায়না, আর এটা পিআরসি। তখন মাওরা ইচ্ছে করে স্টেপ নেয়নি, সো দ্যাট দের ইজ সাম পিরিয়ড অফ পিস। তো যাই পিস তো থাকলো না, তারপরে ওরা কোরিয়ান ওয়ারে ঢুকে গেল। তবে তাইওয়ানের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক না থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে ভারতের ঘনিষ্ঠতা যে অনেক বেড়েছে তাতে কোনো ভুল নেই, আর সেটার অন্যতম লক্ষ্য চীনকে চাপে রাখা। ইন্টারঅ্যাকশন আমাদের ভালোই বাড়ছিল, ইনফ্যাক্ট গ্র্যাজুয়ালি স্লোলি অনেক কিছুই হচ্ছিল তাইওয়ানের সাথে, কিন্তু এইটা হবার পর সেটাকে নিয়ে বেশি কথাবার্তা হচ্ছে এবং এখন ওই রিভিউর কথা হচ্ছে। বাট বেসিক্যালি আমার তো মনে হয় ওটা চায়নাকে করার জন্য, একটু পথে আসো বলার জন্য যে আমরা আদারওয়াইজ উই হ্যাভ দিস ওয়েপন ইন আওয়ার হ্যান্ডস। কারণ চায়না তো অলওয়েজ ফিল করে যে ইন্ডিয়া উইল ইউজ টিবেট অ্যাজ আ ওয়েপন, তাইওয়ান ইউজ করবে, এটা প্রবাবলি চাইনিজরা কখনো ভাবনি। কারণ তাইওয়ান ইজ আ ভেরি ইমোটিভ ইস্যু ইন চায়না। ইনফ্যাক্ট তাইওয়ানকে যদি ইন্ডিয়া রেকগনাইজ করে তাহলে পুরো চায়নাতে দের বি এ ডিমান্ড টু ইমিডিয়েটলি কাট আউট অল ডিপ্লোম্যাটিক রিলেশনস উইথ ইন্ডিয়া। এভারেজ চাইনিজদের সাথে কথা বললে ইট ইজ ভেরি ক্লিয়ার যে ওটা সাংঘাতিক, দে ফিল চায়নাস লিবারেশন ইজ ইনকমপ্লিট উইদাউট তাইওয়ান। 1962 যুদ্ধে চীনের কাছে শোচনীয় পরাজয়ের পরও ভারত কিন্তু এক চীন নীতি থেকে সরে আসেনি। সেই যুদ্ধের প্রায় 6 দশক পর গালওয়ান উপত্যকায় 20 জন সেনার প্রাণহানি কিংবা প্যাংগং লেকে সামরিক উত্তেজনার জেরে ভারত এবার অন্যরকম কোনো সিদ্ধান্ত নেবে, সেই সম্ভাবনা অবশ্য এখনও ক্ষীণ। শুভজ্যোতি ঘোষ, দিল্লি থেকে। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। এবারে আজকের ম্যাগাজিন ইতিহাসের সাক্ষী। ইতিহাসের সাক্ষী। 1993 সালের 2রা ডিসেম্বর বিশ্বের সবচেয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী পাবলো এসকোবারকে আটক করার দীর্ঘ প্রচেষ্টার পরিসমাপ্তি ঘটে এক নাটকীয় ঘটনার মধ্য দিয়ে। এ নিয়ে ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি আমি, মাসুদ হাসান খান। Pablo Escobar Gaviria. Good heavens. পাবলো এসকোবার গাভিরিও। হায় ভগবান, এখন মনে হচ্ছে কত আগের ঘটনা ছিল সেটি। পাবলো এসকোবার একসময় গরিব ছিলেন।
কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপে মাদক পাচার করে তিনি একসময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজনে পরিণত হন। তার গড়ে তোলা আন্তর্জাতিক কোকেন ব্যবসা থেকে তিনি শত শত কোটি ডলার আয় করেন এবং 1993 সাল নাগাদ তিনি বিশ্বের 1 নম্বর ফেরারি আসামিতে পরিণত হন। উঠে আসেন সংবাদ শিরোনামে। Central to the conflict is Pablo Escobar, leader of the Medellin cartel and Colombia's most feared. এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছেন পাবলো এসকোবার, মেডেইন মাদক চক্রের নেতা। তিনি কলম্বিয়ার সবচেয়ে বড় অপরাধী, যাকে সবাই খুব ভয় পায়। কোকেন ব্যবসার মাধ্যমে একজন গাড়ি চোর থেকে তিনি এখন বিশ্বের সবচেয়ে ধনীদের একজন। I think for one thing, just between you and I, he was smarter, and he was able to intimidate. প্রথমত সে ছিল আপনার আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। তার জন্য যারা কাজ করত তারা সবাই তাকে খুব ভয় করত। অত্যন্ত বুদ্ধিমান না হলে সে ক্ষমতার ওই পর্যায়ে পৌঁছতে পারত না। এলিজাবেথ জিলি ছিলেন মার্কিন মাদক বিরোধী সংস্থা ডিই এর একজন এজেন্ট। তিনি কাজ করতেন কলম্বিয়ার রাজধানী বোগোতায়। কলম্বিয়া একসময় বিশ্বের 1 নম্বর মাদক উৎপাদনকারী দেশে পরিণত হয়েছিল। বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি 5 জন কোকেন সেবীর মধ্যে 4 জনই এসকোবারের মাদক ব্যবহার করতেন। মাদক ব্যবসা পর্যবেক্ষণ এবং ধ্বংস করার জন্য মার্কিন সরকার যে প্রচেষ্টা চালাচ্ছিল, এলিজাবেথ ছিলেন তারই অংশ। তিনি প্রথমবার কলম্বিয়ায় কাজ করেন 1980-র দশকে এবং পরের বার কাজ করেন 1990-এর দশকে। তার দায়িত্ব ছিল মেডেইন, কালি এবং কার্তাহেনা শহরের গোপন সূত্রদের কাছ থেকে মাদক ব্যবসা সম্পর্কে গোয়েন্দা তথ্য জোগাড় করা। What I remember most of all is sending out our CIs. আমার যেটা মনে আছে, আমরা সিআই পাঠাতাম। সিআই মানে হলো কনফিডেন্সিয়াল ইনফরমেন্ট, অর্থাৎ গোপন তথ্যসূত্র। সে সময় কলম্বিয়ায় আমরা অস্ত্র বহন করতাম না। এসব সূত্রের কাছে আমরা লোক পাঠাতাম, তারা আমাদের তথ্য দিত। আমি সাধারণত একাই চলাফেরা করতাম। কার্তাহেনা, বারানকিয়ার মতো শহরে গিয়ে আমি সূত্রদের সাথে দেখা করতাম। এর পরিবর্তে আমরা তাদের অর্থ দিতাম। এরপর 1993 সালে পাবলো এসকোবারকে আটক করার পরিকল্পনা করা হয়। এলিজাবেথ সেই অভিযানের সঙ্গে যুক্ত হন। And nothing is too small when you're gathering intelligence. The slightest thing can be. আপনি যখন গোয়েন্দা তথ্য জোগাড় করবেন, তখন কোনো তথ্যই ফেলনা নয়। সবচেয়ে ছোট জিনিসটিও খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। সে কোন ধরনের পোশাক পরে, কারা তার বন্ধু, কোথায় সে খেতে যায়, এ সব কিছু সম্পর্কেই জানতে হয়। এসকোবার সম্পর্কে তথ্য জোগাড়ের পাশাপাশি এলিজাবেথ কলম্বিয়ার জঙ্গলে কোকেন চাষের গোপন জমি সম্পর্কেও খোঁজখবর করতেন। But we did a lot of helicopter flying, looking for fields. সে সময় আমি হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়াতাম। হেলিকপ্টার থেকে আমরা কোকো এবং গাঁজার ক্ষেত খুঁজে বের করার চেষ্টা করতাম। হেলিকপ্টার ছাড়া এ কাজ করা সম্ভব হতো না। কাজটা আমার খুবই ভালো লাগতো। পাবলো এসকোবার যেটা করেছিলেন তা হল মাদক পাচারের কৌশলকে তিনি একদম বদলে ফেলেছিলেন। কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে তিনি বিশাল মাদকের কারখানা গড়ে তোলেন। সেখানে কাঁচামাল থেকে কোকেন তৈরি হতো। তারপর সেই মাদক নিয়ে যাওয়া হতো উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকায়। সেখান থেকে সেগুলো পাচার করা হতো যুক্তরাষ্ট্রে। এক হিসেব মতে এসকোবার সে সময় প্রতি সপ্তাহে $50 কোটি আয় করতেন। 1989 সাল নাগাদ তিনি বিশ্বের 1 নম্বর ধনী ব্যক্তিতে পরিণত হন। My first tour, I used to fly over a lot of the fields and we'd try and figure out how many were growing and what do we have. প্রথমবার কলম্বিয়ায় কাজ করতে গিয়ে আমরা বোঝার চেষ্টা করতাম কি পরিমাণ জমিতে কোকেন চাষ হচ্ছে। একটা হিসেব বের করার চেষ্টা করতাম, কিন্তু সেটা খুব সহজ কাজ ছিল না। এসকোবার যে শত শত কোটি ডলার আয় করতেন, তার একাংশ তিনি ব্যয় করতেন কলম্বিয়ার সেনাবাহিনী, পুলিশ বিভাগ এবং সরকারকে ঘুষ দেওয়ার কাজে। এর মাধ্যমে তার মাদক সাম্রাজ্য বিশাল আকার ধারণ করেছিল। মাদকের অর্থ কলম্বিয়ার সমাজ জীবনের পরতে পরতে ছড়িয়ে পড়েছিল এবং সমাজকে নষ্ট করে ফেলছিল। The two main elements to begin with were street crime and home invasion. পাবলো হাজির হওয়ার আগে কলম্বিয়ায় অপরাধ ছিল ছোটখাটো, ছিচকে চুরি, রাস্তায় ছিনতাই, রাহাজানি। কিন্তু পাবলো মাঠে নামার পর সেগুলোর কায়দা একেবারে বদলে যায়। আমি যে ফ্ল্যাটে থাকতাম, একবার তার কাছেই এক পিৎজার দোকানে একটি বোমা ফাটে।
সেটা এতটাই শক্তিশালী ছিল যে বিস্ফোরণের ধাক্কায় আমি বিছানা থেকে পড়ে গিয়েছিলাম। এসকোবারের কৌশল ছিল খুব সোজা। তার ব্যবসায় কেউ বাধা দিলে তার জন্য রয়েছে দুটি শব্দ, প্লাটো কিংবা প্লোমো, অর্থাৎ হয় টাকা নয় বুলেট। এক হিসেব মতে কলম্বিয়ায় অন্তত 5,000 লোকের খুনের ঘটনায় পাবলো এসকোবারের হাত রয়েছে। The assassination last week of the man expected to have become Colombia's next president, an enemy of the কলম্বিয়ার পরবর্তী প্রেসিডেন্ট, যিনি ছিলেন মাদক ব্যবসায়ীদের প্রাণের শত্রু, তার হত্যাকাণ্ড আবার প্রমাণ করে যে মাদক চক্র তাদের ক্ষমতা ধরে রাখার জন্য কতদূর যেতে পারে। এই হত্যার পর কলম্বিয়ার সরকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু করলেও সেটি মাদক সম্রাটদের আটক করার লক্ষ্য অর্জন করতে পারেনি। জানা যাচ্ছে পাবলো এসকোবার পানামায় চলে গেছে এবং হোরহে ওচোয়া নিকারাগুয়ায় লুকিয়ে রয়েছে। 1989 সালের অগস্ট মাসে প্রেসিডেন্ট পদপ্রার্থী লুই কার্লোস গালানের হত্যাকাণ্ড পরিস্থিতিকে সম্পূর্ণ বদলে দেয়। কর্তৃপক্ষ মাদক সম্রাটদের বিরুদ্ধে অভিযান চালাতে থাকে। মাদক ব্যবসায়ীরাও এর পাল্টা জবাব দিতে থাকে। শুরু হয় সহিংসতা। 1991 সালে এসকোবার নিজেই কর্তৃপক্ষের হাতে ধরা দেন। শর্ত ছিল বিচারের জন্য তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া যাবে না, কলম্বিয়াতেই তার জেল হবে। আর এই কারাগার তিনি নির্মাণ করবেন সম্পূর্ণ নিজস্ব অর্থে। ক্যাথিড্রাল নামে পরিচিত এই কারাগারে সব ধরনের আরাম আয়েশের ব্যবস্থা ছিল। তিনি সেখান থেকেই তার মাদক সাম্রাজ্য পরিচালনা করতেন। এরপর 1992 সালে তিনি নিজেই সেই কারাগার থেকে বেরিয়ে পড়েন, আর তখনই শুরু হয় এসকোবারকে ধরার অভিযান। And the rumors began to fly. First they said that he was in Spain. Then they said that he was in এরপর শুরু হলো গুজব। কেউ বলে সে স্পেনে, কেউ বলে সে আর্জেন্টিনায়। এটা খুব ইন্টারেস্টিং, কারণ মাদক ব্যবসায়ীরা কখনোই তাদের এলাকা ছাড়তে চান না। মেক্সিকোর মাদক সম্রাটের মতোই পাবলো এসকোবারও তার নিয়ন্ত্রিত মেডেইন ছেড়ে কখনোই অন্য কোথাও যাননি। 1993 সালের 2রা ডিসেম্বর ভাগ্য খুলে যায় কলম্বিয়ার পুলিশের। But when the Colombian police really set out to find them, কলম্বিয়ার পুলিশ যখন তাকে খুঁজে বের করার চেষ্টা করছিল, আমরা তাদের সহযোগিতা করতাম। একটা কাজ আমরা মেডেইনে করেছিলাম, সেটা হলো তার টেলিফোন ট্র্যাক করা। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কলম্বিয়ান পুলিশ তার অবস্থান সম্পর্কে জানতে পারে। পাবলো এসকোবারের ধরার প্রচেষ্টায় সেটা ছিল একেবারেই গুরুত্বপূর্ণ। President Gaviria, is it true? Is Pablo Escobar really dead? Yes, Pablo Escobar is. প্রেসিডেন্ট গ্যাভেরিয়া, আপনি কি বলবেন? পাবলো এসকোবার মারা গেছে? হ্যাঁ, পাবলো এসকোবার মারা গেছে। কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর বিশেষ ব্রিগেডের হাতে সে আজ সকালে নিহত হয়েছে। one day 5 of them were in a car, dressed very casually, not in uniform, driving down the streets of Medellin, and they got a little tick on their. একদিন সাদা পোশাকে 5 জন পুলিশের একটি দল খুব স্বাভাবিকভাবে মেডেইনের রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ তাদের হাতে থাকা ট্র্যাকিং ডিভাইসটি টিকটিক করে শব্দ করে উঠল। তারা রাস্তা থেকে পাশের বাড়িটির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। আরে ওই তো পাবলো। দোতলার জানালার কার্নিশে বসে সে পরম নিশ্চিন্তে টেলিফোনে কথা বলছে। পরে জেনেছিলাম সে তার ছেলের সাথে কথা বলছিল। পুলিশের দলটি এটি দেখার 8 ঘন্টার মধ্যে সব শেষ হয়ে যায়। খুব বেশি গোলাগুলিও হয়নি। পাবলো মারা যায়। এলিজাবেথ জিলি ডিইএ থেকে অবসর নিয়েছেন। পরিবেশন করলেন মাসুদ হাসান খান। ইতিহাসের সাক্ষীর এই পর্বটি পুনঃপ্রচার করা হলো। অধিবেশন শেষ করার আগে খবরের প্রধান অংশগুলো আরেকবার আপনাদের জানিয়ে দিচ্ছি। যুদ্ধ বিরতি সত্ত্বেও ক্ষেপণাস্ত্র হামলায় আজেরবাইজানের একটি আবাসিক ফ্ল্যাট ভবনে কমপক্ষে 7 জন নিহত হয়েছে। আজেরি প্রেসিডেন্ট বলেছেন আর্মেনিয়ার এই হামলা যুদ্ধ অপরাধ। নাইজেরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পুলিশের একটি বিশেষ ইউনিটকে ভেঙে দেওয়া হয়েছে। আর বাংলাদেশে ফেসবুকে ধর্ষণের উস্কানি দেওয়ার অভিযোগে ঢাকায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের পরবর্তী অধিবেশন শুনবেন আগামীকাল বাংলাদেশের সময় সন্ধ্যে 7:30, ভারতে সন্ধ্যে 7টায় শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানেই বিদায় চাই।